আমি লাস্ট ইয়ার অর্থাৎ 2025 সালে অলমোস্ট প্রায় 35 কোটি টাকার মিডিয়া বাইং করেছি শুধুমাত্র ফেসবুক অ্যাডসে। সেখানে আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ব্র্যান্ড ছিল, আমার লাক্সারি প্রোডাক্ট ছিল, আমার ডিজিটাল প্রোডাক্টস ছিল, আমার টেলিকম প্রোডাক্টস ছিল এবং আমার ইউকে এজেন্সির বিভিন্ন B2B সার্ভিস এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের প্রোডাক্টস এবং সার্ভিস নিয়ে কাজ করেছি। অর্থাৎ লাস্ট ইয়ারে প্রায় অলমোস্ট 35 কোটি টাকার আমি বিভিন্ন মাল্টিপল ইন্ডাস্ট্রির ক্যাম্পেইন রান করেছি। নিজের ক্যাম্পেইন রান করার পাশাপাশি ক্লায়েন্টের ক্যাম্পেইন রান করার পাশাপাশি অনেক অ্যাড অ্যাকাউন্টসে আমার অডিট করার সুযোগ হয়েছে। অনেকে অনেক সাপোর্ট চেয়েছেন, সো অনেকের অ্যাড অ্যাকাউন্ট অডিট করে দেওয়ার একটা সৌভাগ্য হয়েছিল। তো এই অডিট করতে এসে লাস্ট ইয়ার অর্থাৎ 2025 সালে বিভিন্ন অ্যাড অ্যাকাউন্টে বিভিন্ন মেজর মিস্টেকস আসলে দেখতে পেরেছি। আমি একটি মেন্স ফ্যাশনের একটি অ্যাড অ্যাকাউন্টের অডিট করছিলাম কিছুদিন আগে। তারা এভরি মান্থ অলমোস্ট প্রায় 10 লাখ টাকার মিডিয়া বাইং করে এবং তাদের যে ক্যাম্পেইন স্ট্রাকচার, তাদের যে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি বা তাদের যে ট্র্যাকিং, সেখানে হিউজ মেজর কিছু মিস্টেকস আছে বা ছিল। তো যেই কারণে দেখা যাচ্ছে যারা 10 লাখ টাকা ইনভেস্ট করে রোয়াস 2.2% বা 1.8% এরকম রোয়াস পাচ্ছিল। ব্যাপারটা দেখে আসলে খুব আফসোস হয়েছে যে আপনাদের মিডিয়া বাজেট আছে, এত বাজেট আছে, আপনাদের এত ভালো প্রোডাক্ট, স্টিল কিছু সিলি মিস্টেকস এর কারণে, স্টিল কিছু মেজর মিস্টেকস এর কারণে আপনারা আসলে সেই ক্যাম্পেইন থেকে ভালো পারফরমেন্স পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে 2025 সালে আমার নিজের করা, আমার ক্লায়েন্টের করা কিংবা অ্যাড অ্যাকাউন্ট অডিট করতে গিয়ে আমি সবচেয়ে বড় যে মিস্টেকসগুলো পেয়েছি সেখান থেকে 60টা লার্জ মিস্টেক অর্থাৎ 60টা বিগেস্ট এবং মোস্ট সিভিয়ার মিস্টেকস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। এবং এই মিস্টেকসগুলো আপনারা কিভাবে অ্যাভয়েড করতে পারবেন, এই মিস্টেকসগুলোর সলিউশন কি, সেটা নিয়েও আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। দ্য টপিক ইজ দ্য বিগ মিস্টেকস ইন ফেসবুক 2025 দ্যাট আই হ্যাভ উইটনেসড। সবার প্রথমে সবচেয়ে বড় যে ভুলটা সেটা হচ্ছে যে ভুল ক্যাম্পেইনের স্ট্রাকচার। অর্থাৎ আমরা সবাই জানি যে লাস্ট ইয়ার অর্থাৎ জুনের পর থেকে মেটার অ্যান্ড্রোমেডার কিন্তু একটা হিউজ একটা ধকল যাচ্ছে। মেটা হ্যাজ ইন্ট্রোডিউস দেয়ার মেশিন লার্নিং সিস্টেম দ্য মেটা অ্যান্ড্রোমেডা। এই মেটা অ্যান্ড্রোমেডা আসার পরেও আমি যখন ক্যাম্পেইন অডিট করেছি, লাস্ট যে মেন্স ফ্যাশন যেই ক্যাটাগরিটার কথা বলছিলাম, যেই অ্যাডভার্টাইজারটার ক্লায়েন্টটার কথা বলছিলাম, দে আর ডুইং আ হিউজ মিস্টেকস ইন দ্য ক্যাম্পেইন স্ট্রাকচার। অর্থাৎ আমি 2025 সালে সবচেয়ে মেজর মিস্টেকস মানুষজনকে করতে দেখি সেটা হচ্ছে গিয়ে ক্যাম্পেইনের স্ট্রাকচারে এবং অপ্রয়োজনীয় অনেক ক্যাম্পেইন করে। অর্থাৎ দেখেন, আপনার প্রোডাক্ট একটাই, আপনি একটা সেল ক্যাম্পেইন করবেন, তারা কি করছে, তারা মাল্টিপল সেল ক্যাম্পেইন করছে। অর্থাৎ সেল ক্যাম্পেইন 1, সেল ক্যাম্পেইন 2, সেল ক্যাম্পেইন 3 দিচ্ছে। সেখানে তারা একটা অ্যাড সেট রাখছে, সেখানেও একটা অ্যাড সেট রাখছে, এখানেও একটা অ্যাড সেট রাখছে এবং আনফরচুনেটলি প্রত্যেকটা ক্যাম্পেইনে তারা একটা করে ক্রিয়েটিভ আসলে ইউজ করছে, হুইচ ইজ আ সিভিয়ার মিস্টেকস। আপনারা এই 2025 সাল অর্থাৎ মেটা অ্যান্ড্রোমেডা আসার পরে আপনারা কখনোই 1-1-1 ক্যাম্পেইন আপনারা করতে পারবেন না। কখনোই ধরেন আপনারা 3-1-1 ক্যাম্পেইন করতে পারবেন না। ইউ নিড টু ফোকাস অন অ্যাট লিস্ট 1-1-5। অর্থাৎ 1-1-5 বলতে আমরা বুঝাই একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট এবং একটা অ্যাড সেটের আন্ডারে অ্যাট লিস্ট 5টা অ্যাড। সো এই 5টা অ্যাড হবে আপনার বিভিন্ন ফানেল ওয়াইজ ডিফারেন্সিয়েশন, আপনার ক্রিয়েটিভ ডিফারেন্সিয়েশন ওয়াইজ হবে। ইনক্রিমেন্টাল রিচের জন্য আপনাকে ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন করতে হবে। দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টরস যেটা আপনার আসলে এই ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন এবং ফানেল ওয়াইজে আসলে আপনার ডিসাইড হয়, সেগুলো নিয়েও আমরা পরের দিকে কথা বলবো। অর্থাৎ আপনার ভুল ক্যাম্পেইন স্ট্রাকচার এবং টু মেনি ক্যাম্পেইন প্রিপেয়ার করে আপনারা আসলে একটা বড় একটা মিস্টেকস কিন্তু করে ফেলছেন। আচ্ছা, পরবর্তীতে যেটা হচ্ছে ক্যাটালগ ব্যবহার না করা, হিউজ মিস্টেকস। আপনারা যেটা করছেন, আপনারা হয়তো XML ফিডের মাধ্যমে আপনার ওয়েবসাইটের ক্যাটালগটা আপনারা ফেচ করছেন না। আপনারা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় খুব সহজে আপনারা XML ওয়েব ফিড দিয়ে করতে পারবেন। আপনাদের যদি শপিফাই ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম যেই গিয়ে ক্যাটালগটা আছে বা যেই প্লাগইনসটা আছে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। অর্থাৎ ইউ মাস্ট নিড টু ফেচ দ্য ক্যাটালগ ইন ইউর অ্যাড অ্যাকাউন্ট। এই ক্যাটালগ কিন্তু আপনার এই ক্যাটালগের প্রপার ইউজ কেসেস, যেটা যখন আপনারা একদম অ্যাড লেভেলে গিয়ে যখন ক্যাটালগ অ্যাড করবেন, আপনার এই কনভার্সন রেট কিন্তু অলমোস্ট 20 থেকে 25% পর্যন্ত ইনক্রিজ করে দেয়। সো আমরা যদি একটা পার্টিকুলার একটা ক্যাম্পেইনে দেখাই, যেমন ধরুন যে আমার এই পার্টিকুলার ক্যাম্পেইনে আমি যদি আসি, এসে যখন আমি যদি আমি এই ক্যাম্পেইনটার এডিট অপশনে যাই, ইউ উইল সি যে আমার এই যে নিচে দেখেন এখানে কালেকশন হিসেবে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে এবং সেই প্রোডাক্ট এইটা কি, এইটা আমি এই যে দেখেন এখানে যখন আমি ক্যাম্পেইনটা সেট আপ করছি, ক্যাম্পেইন সেট আপে কিন্তু এই ক্রিয়েটিভ সেট আপে এসে কিন্তু আমি এই প্রোডাক্টসের এই অপশনটা আমি কিন্তু পেয়ে যাচ্ছি। সো ম্যাক্সিমাম একটা মেজর মিস্টেক করে তারা ক্যাটালগটা ব্যবহার করে না।
পরবর্তীতে আরেকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই, খুবই, খুবই ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে যে তারা কনভার্সন এপিআই অনেকে সেট আপ করলেও দে ডোন্ট পাস দ্য কাস্টমার অ্যাডভান্স ম্যাচিং প্যারামিটার। অর্থাৎ কাস্টমারের যে অ্যাডভান্স যে ম্যাচিং গুলো আছে, যেমন আমি যদি আমার একটা পার্টিকুলার হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজারে আসি, ইভেন্ট ম্যানেজারে এসে যদি আমি আমার যেই ক্যাম্পেইন নিজের যে বিজনেসটা, এই নিজের বিজনেসের আমি যদি ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরটা আপনাদেরকে দেখাই, হুইচ ইজ ভেরি হাই, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই যে দেখেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটার কথা বলি, দেখেন ইভেন্ট ম্যাচ কোয়ালিটি কিন্তু 9.3 আউট অফ 10, এবং আমার এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটিতে ইমেল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্রাউজার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্লিক আইডি, এভরি ইম্পর্টেন্ট প্যারামিটার যেগুলো আসলে প্রয়োজন সবকিছু কিন্তু পাস হচ্ছে। আর এই সবকিছু কিন্তু আপনারা পাস করতে পারবেন হচ্ছে কি কনভার্সন এপিআই এর সার্ভার সাইড ট্র্যাকিং সেটআপের মাধ্যমে, কাস্টমারের অ্যাডভান্স যে ম্যাচ কোয়ালিটি আছে সেটা পাসের মাধ্যমে। এই যে কিভাবে ইভেন্ট কোয়ালিটি সেটআপ করবেন বা এই কনভার্সন এপিআই কিভাবে সেটআপ করবেন বা ক্যাটালগটা কিভাবে সেটআপ করবেন, এই জিনিসটা কিন্তু আমি হচ্ছে কি আমার যে ফেসবুক অ্যাডস 2026 যে কোর্সটি আছে সেখানে কিন্তু কমপ্লিটলি আপনারা যদি একটু দেখেন যে সার্ভার সাইড ট্র্যাকিং ওয়ার্ডপ্রেসের জন্য কিভাবে সেটআপ করবেন, এই ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরটা কিভাবে সেটআপ করবেন, আপনারা হচ্ছে কাস্টম ডোমেন বাংলাদেশি ডোমেন প্রোভাইডারের জন্য কিভাবে সেটআপ করবেন, সেটা ওয়ার্ডপ্রেসের জন্য এবং শপিফাইয়ের জন্য, দুটি ওয়েবসাইটের জন্য আসলে কিন্তু দেখিয়ে দেওয়া আছে। এছাড়া আপনারা হচ্ছে কি ধরেন যে ক্যাটালগের যে কথা বললাম, এই ক্যাটালগ কিভাবে এক্সএমএল এর ফিডের মাধ্যমে কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এই ক্যাটালগ কাজ করে, এই জিনিসগুলো কিন্তু দেখানো দেওয়া আছে। আপনারা যদি কেউ পেইড ভাবে স্ট্রাকচারড ওয়েতে শিখতে চান, সেক্ষেত্রে আপনারা আমার এই ফেসবুক কোর্সটা দেখতে পারেন, চেক আউট করে দেখতে পারেন, যেখানে সপ্তাহে 2টি করে লাইভ সাপোর্ট ক্লাসও থাকবে। যদি আপনার এই ক্যাপি সেটআপ করতে বা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি যদি আপনাদের ইমপ্রুভ করতে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে ইউ ক্যান জয়েন দ্য লাইভ সাপোর্ট ক্লাস। আচ্ছা, সো আমরা 3টা পয়েন্ট বুঝলাম যে আপনাকে আসলে অ্যান্ড্রোমেডার ক্যাম্পেইন স্ট্রাকচার ফলো করতে হবে, অপ্রয়োজনীয়ভাবে অনেক বেশি ক্যাম্পেইন করা যাবে না, আপনাকে হচ্ছে কি ক্যাটালগটা ব্যবহার করতে হবে, ক্যাটালগটা কখনোই আসলে অ্যাভয়েড করা যাবে না, ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আপনাকে অ্যাটলিস্ট 9 আউট অফ 10 রাখতে হবে, যেটার জন্য আপনাকে কাস্টমারের ম্যাচ কোয়ালিটি ইভেন্ট প্যারামিটার আপনাকে পাস করতে হবে। পরবর্তীতে আরেকটা যে ভুল আমি দেখি অনেকেই যেটা করে সেটা হচ্ছে অনেকে ভ্যানিটি মেট্রিক্স নিয়ে অনেক বেশি সময় নষ্ট করে। অর্থাৎ দেয়ার আর ফিউ মেট্রিক্স যেটা আপনার 2025 সালে আমরা অনেক বেশি কনসিডার করতাম বা 24 অনেক বেশি কনসিডার করতাম, এই সময়ে এসে ওই ম্যাট্রিক্স গুলো নিয়ে আমাদের এত মাথা ঘামানোর আসলে প্রয়োজন নাই। আমি যদি একটু আপনাকে বলি যে যেমন হতে পারে যে সিপিসি, কস্ট পার ক্লিক, ক্লিক থ্রু রেট, দেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে সিপিএম, এই ধরনের যে ম্যাট্রিক্সগুলা, এই ম্যাট্রিক্সগুলো নিয়ে আসলে আপনার এত বেশি মাথা ঘামানোর এই অ্যান্ড্রোমেডা আসার পরে প্রয়োজন নেই। হতে পারে আপনার কোনো একটা প্রোডাক্টের বা কোনো একটা অ্যাডের সিপিসি বেশি হতে পারে, কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্স, ওভারঅল রোয়াস কিন্তু আপনাকে আসলে অনেক হাই থাকতে পারে। সিটিআর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেসবুক অনেক বেশি ডিস্ট্রিবিউট করছে, হতে পারে আপনার সিটিআর 1.8%, হতে পারে আপনার সিটিআর 2.0%, বাট কিছু কিছু ক্ষেত্রে এই সিটিআর কম থাকলে যে আমরা ক্যাম্পেইনটা অফ করে দিব, নট নেসেসারিলি। সিপিএম যদি আমার একটু বেশি হয়, মাথা ব্যথার আমাদের কোনোই কারণ নেই। সো ইন 2026 আমাদের আসলে যে মেট্রিক্স গুলো নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমাদের উই নিড টু ক্যালকুলেট দ্য রোয়াস, আমাদের রোয়াসটা আমাদের ফোকাস করতে হবে, আমাদের পিওএএস অর্থাৎ প্রফিট অন অ্যাড স্পেন্ড, অর্থাৎ আপনার রেভিনিউর পরে রেভিনিউ মাইনাস আপনার যত ধরনের কস্ট আছে যত অ্যাড কস্ট বাদে আপনার প্রোডাকশন কস্ট, আদার্স এক্সওয়াইজেড কস্ট, সেটাকে আপনি হচ্ছে গিয়ে ভাগ দিবেন আপনার অ্যাড কস্ট দিয়ে। সো আপনার এই পিওএস যদি আপনার ইজ মোর দেন 1 থাকে তাহলে কিন্তু আপনার জন্য বিজনেসটা প্রফিটেবল হবে। সো ইউ নিড টু ফোকাস অন আ পিওএস লেভেল। অর্থাৎ আমরা যদি একটু দেখি, যেমন ধরেন আপনার একটা রেভিনিউ এসেছে 10,000 টাকা, আপনি রেভিনিউ এসেছে 10,000 টাকা, আপনার এখানে ধরেন প্রোডাক্ট কস্ট হচ্ছে গিয়ে 4,000 টাকা, ঠিক আছে? প্রোডাক্ট কস্ট 4,000 টাকা এবং আপনার আরেকটা আনুষঙ্গিক আরো কস্ট, এমপ্লয়ি সবকিছু মিলায় আপনার খরচ ধরেন আরো 4,000 টাকা। সেক্ষেত্রে কত থাকতেছে? 2,000 টাকা, ঠিক আছে? সো এখন এইটা ধরেন আমরা আপনার 2,000 টাকা। সো দিস ইজ 2,000, ওকে? সো এখন এটা যদি ধরেন যে 2,000 হয়, এটা 2,000, এখন আপনার ধরেন এই 10,000 টাকা রেভিনিউ আনতে আপনার খরচ হয়েছে 2,000 টাকা। সেক্ষেত্রে আপনার কত? এটা যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে 1, অর্থাৎ আপনার প্রফিট অন অ্যাড স্পেন্ড ইজ 1। সো 1 মানে আপনি ব্রেক ইভেনে আছেন। সো ইউ নিড টু হ্যাভ পিওএস অ্যাট লিস্ট অ্যাবভ 1। এটা 2 হলে খুবই ভালো, 2.5 হলে খুবই ভালো। সো রোয়াস এবং পিওএস এর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে। সো ইন 2026 অনওয়ার্ডস আপনাকে আসলে একটু লার্জার যে মেক সেন্স করে বিজনেসের সাথে রিলেটেড এরকম ম্যাট্রিক্স নিয়ে আসলে কাজ করতে হবে। সেখানে আছে হচ্ছে কি আপনার এই যে পিওএস আছে, আপনার হুক রেশিও কিভাবে ক্যালকুলেট করতে, আপনার হুক রেশিও আছে, দেন হচ্ছে কি আপনার থাম্ব স্টপ রেশিও আছে, এগুলো সব কিন্তু কাস্টম ম্যাট্রিক্স। থাম্ব স্টপ রেশিও আছে, দেন আপনাকে হচ্ছে কি অ্যাড টু কার্ট টু পারচেস, অ্যাড টু কার্ট থেকে
অ্যাড টু কার্ট টু পারচেস রেশিও, এটাও আপনাকে একটা কাস্টম ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিতে হবে। সো এই যে পিওএস, হুক রেশিও, থাম্ব স্টপ রেশিও, অ্যাড টু কার্ট টু পারচেস রেশিও, দেন হচ্ছে কি আপনার আরেকটা ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কি সিএসি অর্থাৎ কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। আপনারা কিন্তু খুব সহজে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বের করতে পারেন। যেমন ধরেন আমরা যখন কোনো একটা পার্টিকুলার অ্যাড অ্যাকাউন্টে আসি বা আমাদের যখন কোনো একটা পার্টিকুলার আমরা একটা ক্যাম্পেইনে যখন চলে যাই, ধরুন আমরা এই ক্যাম্পেইনটা থেকে যখন আমরা হচ্ছে কি এই 3টা ক্যাম্পেইন 2টা ক্যাম্পেইন ধরুন আমরা সিলেক্ট করছি। সো সিলেক্ট করে আমরা একটা ক্যাম্পেইন সিলেক্ট করে আমরা এটাকে যদি লাস্ট 30 ডেজে যদি হচ্ছে কি চলে যাই, লাস্ট 30 ডেজে গিয়ে আমার যে এই যে ক্যাম্পেইনটা, ঠিক আছে, এই ক্যাম্পেইনটাতে দেখেন আমার টোটাল কস্ট আমি করেছি হচ্ছে অ্যামাউন্ট স্পেন্ড করেছি $387। সো আমি এখন নিউ কাস্টমারের কস্ট আমি জানতে চাই, অর্থাৎ একটা নতুন কাস্টমার আমাকে অ্যাকুয়ার হতে কত খরচ হচ্ছে। সো নিউ কাস্টমার অ্যাকুইজিশনের আমার ফর্মুলাটা হতে পারে হচ্ছে গিয়ে আপনার নিউ কাস্টমার্স ডিভাইডেড বাই টোটাল কস্ট বিহাইন্ড নিউ কাস্টমার। সো এটা আমরা কিভাবে পাবো? আমরা যদি অ্যাড ম্যানেজারে আসি, আমরা এখান থেকে ব্রেকডাউন করে গিয়ে আমরা জাস্ট শুধুমাত্র সেগমেন্ট করে দিব, অডিয়েন্স সেগমেন্ট করে দিব। সো অডিয়েন্স সেগমেন্ট করে দিয়ে দেখেন আমার নিউ অডিয়েন্স কত, নিউ কাস্টমারের থেকে আমার রেজাল্ট পেয়েছি 61টা, রাইট? সো আমি এখানে নিউ কাস্টমার দিয়ে দিব হচ্ছে গিয়ে 61 ইজ মাই নিউ কাস্টমার। আর আমার আচ্ছা আমার এটা ফর্মুলাটা উল্টা হয়েছে, টোটাল কস্ট ডিভাইডেড বাই নিউ কাস্টমার হবে। সো আমার হচ্ছে গিয়ে টোটাল কস্ট এখানে হয়েছে কত, আমরা একটু দেখি। টোটাল কস্ট ইজ আমার, দেখেন আমার টোটাল কস্ট হচ্ছে ফর দিস ওয়ান 234, রাইট? সো এটা অলরেডি ওরা দেখিয়েও দিচ্ছে। সো 234 ইজ মাই টোটাল কস্ট এবং আমি নতুন কাস্টমার পেয়েছি 64টা। সো তার মানে দেখেন আমার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, অর্থাৎ আমার একটা নতুন কাস্টমার অ্যাকুয়ার করতে $3.85 কিন্তু খরচ হচ্ছে। এর পাশাপাশি আপনারা কিন্তু চাইলে যে কাস্টম ম্যাট্রিক্স ওয়াইজ হচ্ছে আমরা কিন্তু এই যে দেখেন আমরা এখানে যেটা করতে পারি, আমরা এই যে এই জায়গাটাতে আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমরা হচ্ছে কাস্টম ম্যাট্রিক্সে কিন্তু পারচেস রেশিওটাও আমরা সিলেক্ট করতে পারি। সো এই পারচেস রেশিও কিভাবে সিলেক্ট করতে বানাতে হয় এগুলো নিয়ে আমার কোর্সে আসলে অনেক ডিসকাশন আছে। সো দিস ইজ এ কাস্টম ফর্মুলা। কাস্টম ফর্মুলাটা আপনারা ইউজ করলে এই পারচেস রেশিও, দেন হচ্ছে আমার যে আদার যে রেশিওগুলো আছে, কাস্টম রেশিও, থাম্ব স্টপ রেশিও, হুক রেশিও, এই ধরনের ফর্মুলাগুলো আপনারা প্রিপেয়ার করতে পারবেন এবং এই ফর্মুলাগুলো আপনাকে আসলে মেইনটেইন করা উচিত। আচ্ছা, সো এরপর দেখেন আমরা তার মানে কি আমরা ভ্যানিটি ম্যাট্রিক্স নিয়ে খুব বেশি একটা কাজ করব না, মাথা ঘামাবো না। যেই ম্যাট্রিক্সগুলো আমাদের বিজনেসের জন্য মেক সেন্স করে সেগুলো নিয়ে আমরা বেশি ফোকাস করব। এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এখনো ভুলভাবে ফানেলিং করা। আমরা এখনো মনে করি আজকে থেকে 1.5-2 বছর আগে ফানেল যেভাবে কাজ করতো আমরা সেভাবেই করে আসলে ফানেলিং এর কাজটা করি। আমরা কি করি? আমরা টপ ফানেল, মিড ফানেল এবং বটম ফানেলের জন্য, টপ ফানেলের জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, মিড ফানেলের জন্য আমরা হচ্ছে কি ক্যাম্পেইন করি? এনগেজমেন্ট ক্যাম্পেইন করি। তারপর হচ্ছে কি বটম ফানেলের জন্য আমরা ভাবি আমরা সেল ক্যাম্পেইন করি। সো আমরা যেটা করি, আমাদের অবজেক্টিভ যদি সেলও থাকে, আমরা যেটা করি ধরেন আমাদের বিজনেসের উদ্দেশ্য হচ্ছে কি আমরা সেল জেনারেট করা, রেভিনিউ জেনারেট করা। আমরা যেটা করতেছি, আমরা এখনো আগের মতো রিচ ক্যাম্পেইন করি, ল্যান্ডিং পেজ ভিউ ক্যাম্পেইন করি, এনগেজমেন্ট ক্যাম্পেইন করি। মনে করি যে আমার এই ফানেলগুলোকে আমি অ্যাওয়্যার করব, এনগেজ করব, করে করে আস্তে আস্তে আমি সেলে নামাবো, বাট দ্যাট ইজ 100% রং। So in 2026, after the introduction of Andromeda, Facebook অফিসিয়ালসরাও এভাবে বলে, আপনার গোল যদি অবজেক্টিভ যদি সেল থাকে, ইউ অনলি নিড টু ক্রিয়েট সেল ক্যাম্পেইন। আপনার অবজেক্টিভ সেল হলে আপনাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ল্যান্ডিং পেজ ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করার কোনো প্রয়োজন নাই। ইউ উইল ডু সেল ক্যাম্পেইন এবং এই সেল ক্যাম্পেইনের ক্রিয়েটিভগুলো হবে আপনার ফানেল ওয়াইজ ডিফারেন্সিয়েশন। এই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি নিয়েও আসলে আমার কোর্সে আসলে অনেক ডিসকাশন আছে। আর যেহেতু আসলে এটা আমি খালি মিস্টেক্স নিয়ে কথা বলছি, সবগুলো টপিক যদি আসলে ধরে ধরে বলতে চাই, ইট উড বি আ ভেরি লং ডিসকাশন, সেটা আমরা আসলে করতে পারছি না। তো দেখেন এখানে এই যে উইনিং অডিয়েন্স স্ট্র্যাটেজি নিয়ে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমাদের ডিসকাশন আছে। এর পাশাপাশি আপনারা দেখেন এই যে দেখেন মেটা অ্যান্ড্রোমেডা আপডেটের পরে ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি কেমন হবে সেটা নিয়েও আসলে ডিসকাশন আছে। সো মুদ্রা কথা হচ্ছে আপনার এখনো ওই আগের মতো অবজেক্টিভ ধরে ধরে ফানেল করার প্রয়োজন নাই। আপনার এই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিটাতেই আসলে ফানেল চলে আসবে। এই ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিতে আপনার বিভিন্ন ভ্যারিয়েবল চলে আসবে, যেটা হচ্ছে কি আপনার ফানেল তৈরি করতে সাহায্য করবে। অর্থাৎ আপনি টপ ফানেল, মিড ফানেল এবং বটম ফানেল, অর্থাৎ আপনি অ্যাওয়ারনেস বলেন, ইন্টারেস্ট বলেন, ডিজায়ার বলেন, অ্যাকশন বলেন, যেটাকে আমরা এইটা বলি, এইটা পুরো জিনিসটা আপনারা কোনো ক্যাম্পেইনের অবজেক্টিভ দিয়ে করবেন না, এটা আপনারা করবেন হচ্ছে কি ক্রিয়েটিভ থেকে, ঠিক আছে? যাই হোক, বুঝাতে পেরেছি। এরপরে আরেকটা যে মেজর মিস্টেক যেটা সবাই করে থাকে, এবং এই যে যেটা একটু আগেও যেটা বললাম, ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন এবং ইনক্রিমেন্টাল রিচকে অনেক বেশি
ইগনোর করা, অর্থাৎ ইগনোর না করা। অনেকে যেটা করছে একই ধরনের সেম ধরনের ক্যাম্পেইন বা সেম ধরনের অ্যাড বানাচ্ছে, সেম এনভায়রনমেন্টে বানাচ্ছে, সেম ফরম্যাটে বানাচ্ছে, সেম মানুষকে দিয়েই বারবার বাড়াচ্ছে। তারা ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনে কাজ করছে না। তাদের যে ভ্যারিয়েবল গুলো, অর্থাৎ একটা ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনে দেয়ার আর মাল্টিপল ভ্যারিয়েবল যেটাতে আপনি ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশনটা করতে পারেন। এটা কিছুটা আসতে পারে আপনার হচ্ছে পেইন পয়েন্ট, কোনোটা আসতে পারে হচ্ছে আপনার পার্সোনা ধরে, কোনোটা আসতে পারে আপনার কন্টেন্টের টাইপ ধরে, আপনার হচ্ছে আরেকটা আসতে পারে হচ্ছে ফরম্যাট ধরে, অ্যাডের ফরম্যাট ধরে। সো দেয়ার আর মাল্টিপল ফ্যাক্টর। আবার কোনোটা আসতে পারে হচ্ছে আপনার ফানেল ধরে। সো আপনি যদি আপনার এই ক্রিয়েটিভ ডাইভার্সিফিকেশন না আনেন, আপনি যদি পার্সোনা ওয়াইজ ডিফারেন্সিয়েশন না করেন, আপনি যদি ফরম্যাট ওয়াইজ স্টাইল ওয়াইজ ডিফারেন্সিয়েশন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যাডটা সেটা কিন্তু ইনক্রিমেন্টাল রিচ হবে না। সো আমি যদি আপনাকে একটু দেখাই যে আনফরচুনেটলি আমার এই পার্টিকুলার এই অ্যাডটা যেটা আমি হচ্ছে কি ইউজ করছি, দেখেন আমি এইটাকে একটু দেখাই। সো আমি মাঝে কিছুদিন লাস্ট কিছুদিন একটু প্রজেক্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আসলে ক্যাম্পেইনের ক্রিয়েটিভ নিয়ে অনেক বেশি টাইম আমি স্পেন্ড করতে পারিনি। তো সেই কারণে যেটা দেখা হয়েছে, দেখেন আমার এই পার্টিকুলার ক্যাম্পেইনের একটা হিউজ একটা ফ্রিকোয়েন্সি কিন্তু চলে এসেছে। এই যে দেখেন আমার এখানে আমি যদি ফ্রিকোয়েন্সি দেখাই, কিছু কিছু ক্ষেত্রে আমার এক্সিস্টিং কাস্টমারদের 48 ফ্রিকোয়েন্সি পর্যন্ত হয়ে গেছে, হুইচ ইজ আ ভেরি ব্যাড, রাইট? সো আমি আসলে টাইম দিতে পারছি না, ক্রিয়েটিভে খুব বেশি একটা ফোকাস করতে পারছি না। এরপরও আলহামদুলিল্লাহ আই হ্যাভ গট 7.64 রোয়াস আউট অফ দিস ক্যাম্পেইন, যেখানে আমার পার পারচেসে হচ্ছে 3.43 করে খরচ ছিল। বাট ফেসবুক যেটা করছে, আমি যেহেতু নতুন ক্রিয়েটিভ দিচ্ছি না, সেই ইনক্রিমেন্টাল রিচটা আসলে আমাকে এনশিওর করছে না। So those are the top mistakes that I have seen, I have done, I have witnesses in 2025. So এই পুরো মিস্টেকস গুলো আপনারা কিভাবে অ্যাভয়েড করবেন, এই মিস্টেকস গুলোকে কাজে লাগিয়ে কিভাবে সলিউশন আনবেন, ইমপ্রুভমেন্ট আনবেন, সেটার জন্য কিন্তু আমার এই ফেসবুক অ্যাডস এর এই কোর্সটা আছে। এই কোর্সটা আপনারা দেখতে পারেন এবং এগেইন যেটা বলছি, সপ্তাহে 2টা করে লাইভ সাপোর্ট ক্লাস থাকে এবং এই কোর্স আমি থ্রু আউট দ্য 2026 আসলে আপডেট করে যাব। সো কোর্স নিয়ে আসলে একটু বেশি কথা হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট, কানে ধরছি। কারণ ইটস ভেরি ডিফিকাল্ট যে একটা ভিডিওতে, মিস্টেক্স এর ভিডিওতে এই 6টা পয়েন্ট কভার করা, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। সো আশা করছি কি বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।